মানবাধিকার, বাক স্বাধীনতা এবং শোষিত মানুষের অধিকার এই শব্দগুলো শুনলেই ভারতের রাজনৈতিক অঙ্গনে যাদের মুখ সবার আগে ভেসে ওঠে তারা হলেন আমাদের দেশের বামপন্থী বা কমরেডরা। গাজা ও প্যালেস্টাইনের কোনো ঘটনা ঘটলে বা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি অপসারিত হলে দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে শুরু করে কলকাতার রাস্তা বামপন্থীদের স্লোগানে কেঁপে ওঠে। তারা ফ্যাসিজমের বুলিয়া উড়ে বাজার গরম করেন। কিন্তু ইতিহাসের পাতা যখনই একটু উল্টানো যায় তখনই এই কমরেডদের একটা চরম সুবিধাবাদী এবং দ্বিচারিতায় ভরা অন্ধকার রূপ সামনে চলে আসে। আজ আমরা এমন একটা ঐতিহাসিক সত্য নিয়ে কথা বলবো যা ভারতীয় কমিউনিস্টদের নৈতিকতার মুখোশটি সম্পূর্ণভাবে খুলে দেবে। আমরা কথা বলছি 1989 সালের 4 জুনে সেই কুখ্যাত এবং রোমহর্ষক তিয়ানানমেন স্কোয়ার গণহত্যা নিয়ে। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। আজ আমরা দেখাবো কিভাবে তথাকথিত ফ্যাসিজমের বিরোধী কমিউনিস্টরা স্বৈরাচারে ফ্যাসিস্টদের থেকেও কোনো অংশে কম যান না। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার করতে এবং মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নীরবে পেরিয়ে গেল 4 জুন। আজ থেকে 36 বছর আগে 1989 সালের 4 জুন এই দিনেই চীনের রাজধানীতে সংঘটিত হয়েছিল রাষ্ট্র পরিচালিত এই নিষ্ঠুর গণহত্যা। চীনের কমিউনিস্ট পার্টি স্রেফ গণতন্ত্র এবং বাক স্বাধীনতার দাবি করার অপরাধে নিজেদের দেশের হাজার হাজার নিরীহ ছাত্র ও নাগরিকদের ট্যাঙ্কের নিচে পিষে মেরেছিল। আর তখন এই ভারতের কমিউনিস্টরা সেই গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীর সাথে সুর মেলানো তো দূরের কথা, উল্টে সেই নৃশংস দমনপীড়নকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল। আসুন আজ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক চীনের সেই রক্তাক্ত ইতিহাস এবং ভারতের কমরেডদের আদর্শগত অন্ধত্বের সেই লজ্জাজনক অধ্যায়। রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা খুবই প্রচলিত রয়েছে, গণতন্ত্রের মধ্যে হাজারটা ত্রুটি থাকতে পারে কিন্তু গণতন্ত্রের কোনো বিকল্প নেই। কমিউনিজম বা ধর্মীয় একনায়কতন্ত্র থেকে গণতন্ত্র বহু গুণ ভালো, কারণ গণতন্ত্রে অন্তত নিজের অধিকারের জন্য আওয়াজ তোলার সুযোগ থাকে, যা একনায়কতন্ত্রে থাকে না। তা সেই একনায়কতন্ত্র যে ফর্মেই হোক না কেন, ইতিহাস সাক্ষী চীনের সাধারণ মানুষ কখনোই প্রকৃত গণতন্ত্রের স্বাদ পায়নি। 1949 সালে কমিউনিস্ট নেতা মাও সে তুং চীনের দীর্ঘ গৃহযুদ্ধে জয়ী হয়ে পিপলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠা করেন। এর ফলে তৎকালীন রিপাবলিকান নেতা চিয়াং কাইশেক পরাজিত হয়ে নিজের অনুগামীদের নিয়ে তাইওয়ানে চলে যেতে বাধ্য হন। মাও সে তুংয়ের ক্ষমতা দখল থেকে শুরু করে পরবর্তীকালে ডেং জিয়াওপিং এবং আজকের দিনে সর্বেসর্বা প্রেসিডেন্ট শি জিনপিং, চীনের পুরো শাসন ইতিহাসই হলো এক দলীয় কমিউনিস্ট একনায়কতন্ত্রের ইতিহাস। কিন্তু একনায়কতন্ত্রের এই লৌহ কপাটের ভেতরেও কি মানুষের মন থেকে স্বাধীনতার আকাঙ্ক্ষা মোছা যায়? না, একেবারেই যায় না। 1989 সালের এপ্রিল মাসে চীনের ইতিহাসে প্রথম এবং একমাত্র সবচেয়ে বড় গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত হয়েছিল, যা কাঁপিয়ে দিয়েছিল বেজিংয়ের লাল দুর্গকে। 1989 সালের 15 এপ্রিল চীনের কমিউনিস্ট পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক হু ইয়াও বাং তার মৃত্যু হয়। হু ইয়াও বাং ছিলেন কমিউনিস্ট পার্টির ভেতরের একজন সংস্কারপন্থী নেতা, যিনি চীনের তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন এবং রাজনৈতিক উদারীকরণের কথা বলতেন। তার এই আকস্মিক মৃত্যুতে বেজিংয়ের ছাত্র সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের আগুন জ্বলে ওঠে। হাজার হাজার ছাত্র বেজিংয়ের ঐতিহাসিক তিয়ানানমেন স্কোয়ারে জড়ো হতে শুরু করেন হু ইয়াওবাংকে শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু দেখতে দেখতে সেই শোকসভা রূপান্তরিত হয় এক ঐতিহাসিক গণ আন্দোলনে। ছাত্রদের এই সমাবেশ শুধুমাত্র শোক প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, তা হয়ে উঠল চীনের স্বৈরাচারী কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে এক প্রকাশ্য বিদ্রোহ। ছাত্রদের প্রধান দাবিগুলো কী ছিল? তারা দাবি করেছিলেন দেশের আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের সমাধান, কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের ভেতরে লাগামহীন দুর্নীতি বন্ধ করা, সংবাদ মাধ্যমের ওপর থেকে সরকারি সেন্সরশিপ তুলে নেওয়া এবং সংবাদপত্রগুলিকে স্বাধীনতা দেওয়া, সর্বোপরি বাক স্বাধীনতা এবং চীনের শাসন ব্যবস্থায় রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক জবাবদিহিতা আনা। যখন লাখ লাখ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তরুণ সমাজ বেজিংয়ের রাস্তায় নেমে এলেন, তখন চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলিতে একটা সম্পাদকীয় প্রকাশ হয়। সেখানে এই শান্তিপূর্ণ আন্দোলনকে সাধারণ মানুষের ক্ষোভ হিসেবে না দেখে এটাকে কমিউনিস্ট
শাসনকে ধ্বংস করার জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত বা কনস্পিরেসি বলে দাগিয়ে দেওয়া হলো। কিন্তু দমনপীড়নের ভয় উপেক্ষা করে 1989 সালের মে মাসের মধ্যে প্রায় 1 লক্ষ ছাত্র টিয়েনানমেন স্কোয়ারে আমরণ অনশন শুরু করেন। সাধারণ মানুষ, কারখানার শ্রমিক, শিক্ষক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের নাগরিকরা ও ছাত্ররা এই আন্দোলনে যুক্ত হন। চীনের কমিউনিস্ট পার্টির ভেতরে থাকা ঝাও জিয়াংয়ের মতো কিছু নরমপন্থী নেতা ছাত্রদের সাথে দেখা করে তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পার্টির ভেতরের কট্টরপন্থী অংশ, বিশেষ করে চীনের তৎকালীন শীর্ষ নেতা ডেং জিয়াওপিং এবং প্রিমিয়ার লি পেং কোনো রকমের আপোষের পক্ষে ছিলেন না। তাঁরা এই আন্দোলনকে তাদের কমিউনিস্ট সিংহাসনের জন্য একটা বিরাট অস্তিত্বের সংকট হিসেবে দেখলেন। ক্ষমতা হারানোর তীব্র আতঙ্কে ভুগতে থাকা চীনের স্টেট কাউন্সিল অবশেষে 1989 সালের 20 মে বেজিংয়ের সামরিক আইন বা মার্শাল ল জারি করে। এই সামরিক আইনের আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন চীনের তৎকালীন প্রিমিয়ার লি পেং। বেজিং শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এবং ছাত্রদের ভয় দেখানোর জন্য প্রায় 3 লক্ষ সশস্ত্র সৈন্য মোতায়েন করা হয়। কিন্তু ছাত্ররা পিছু হটেননি। তারা ভেবেছিলেন দেশের সেনাবাহিনী, যাদের নাম পিপলস লিবারেশন আর্মি বা জনগণের মুক্তি বাহিনী, তারা কখনো নিজেদের দেশের নিরস্ত্র সাধারণ ছাত্রছাত্রীদের ওপর গুলি চালাবে না। কিন্তু কমিউনিস্ট একনায়কতন্ত্রের নির্মম বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। তারপর আসে সেই অভিশপ্ত দিন, 1989 সালের 4 জুনের ভোর রাত। চীনের কমিউনিস্ট সরকারের আদেশে ভারী ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি এবং স্বয়ংক্রিয় মেশিনগান নিয়ে পিএলের সৈন্যরা তিয়ানআনমেন স্কোয়ারের দিকে অগ্রসর হয়। চারিদিক থেকে ঘিরে ফেলে নিরস্ত্র ঘুমন্ত ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো শুরু হয়। সৈন্যরা শুধু আন্দোলনকারী ছাত্রদেরই হত্যা করেনি, রাস্তায় থাকা সাধারণ পথচারী, অ্যাম্বুলেন্স চালক, এমনকি জানলা দিয়ে উঁকি মারা সাধারণ নাগরিকদেরও রেহাই দেয়নি। শত শত মানুষকে জীবন্ত ট্যাঙ্কের চাকার তলায় পিষে ফেলা হয়েছিল সেদিন। আজও চীনের সরকার দাবি করে যে সেই রাত্রে মাত্র 200 থেকে 300 জন লোকই মারা গিয়েছিল, যাদের মধ্যে নাকি বেশিরভাগই ছিল মিলিটারি সৈন্য। কিন্তু বিভিন্ন স্বতন্ত্র আন্তর্জাতিক সংস্থা, রেড ক্রস এবং প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের মতে সেই রাতের নির্মম হত্যাকাণ্ডে মৃতের সংখ্যা ছিল 10,000-এরও বেশি। হাজার হাজার মানুষকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়, যাদের অনেকেই পরবর্তীতে জেলের অন্ধকার কুঠুরিতে প্রাণ হারান। আন্দোলনের সমর্থক কমিউনিস্ট নেতা ঝাও জিয়াংকে দল থেকে চিরতরে বহিষ্কার করে আমৃত্যু গৃহবন্দী করে রাখা হয়। এভাবেই রক্তের হোলি খেলে চীন নিজের দেশের বুকে গণতন্ত্রের ভোরের আশাকে চিরতরে পিষে মেরেছিল। চীনের এই বর্বরোচিত হত্যাকাণ্ড যখন ঘটেছিল তখন পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে পড়েছিল। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্র এই গণহত্যার তীব্র নিন্দা করেছিল। কিন্তু আমাদের ভারতের কমিউনিস্টরা তখন কি করছিলেন? যে কমরেডরা আজ গাজায় মানবাধিকার লঙ্ঘনের জন্য চোখের জল ফেলেন, তারা তখন কি ভূমিকা নিয়েছিলেন? ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো এই ভারতীয় কমিউনিস্টরা তাদের আদর্শগত গুরু চীনের কমিউনিস্টদের এই নারকীয় হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘ 2 বছর সম্পূর্ণ নীরব ছিলেন। আন্তর্জাতিক মঞ্চে যখন চীনের সিসিপি সরকারকে, মানে কমিউনিস্ট সরকারকে একঘরে করা হচ্ছিল, তখন ভারতের কমরেডরা তাদের বাঁচাতে ব্যস্ত ছিলেন। এরপর 1992 সালের জানুয়ারি মাসে মাদ্রাজে অনুষ্ঠিত সিপিআইএমের 14তম কংগ্রেসে একটা আনুষ্ঠানিক প্রস্তাব বা রেজলিউশন গ্রহণ করা হয়। সেই অফিসিয়াল দলিলে ভারতের কমিউনিস্টরা চীনের এই রক্তাক্ত দমনপীড়নকে স্বাগত জানিয়েছিল। তারা সিসিপি এবং চীনের সেনাবাহিনীকে সাধুবাদ জানিয়ে বলেছিল তারা সফলভাবে তিয়ানআনমেন স্কোয়ারের বুর্জোয়া আন্দোলনকে দমন করে চীনের সমাজতন্ত্র রক্ষা করেছে। এখানেই শেষ নয়। সিপিআইএমের 20তম কংগ্রেসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল, যার নাম ছিল রেজলিউশন অন সার্টেন আইডিওলজিক্যাল ইস্যুস, সেখানে এই দলটির ভণ্ডামির চরম সীমায় পৌঁছায়। তারা এই নৃশংস 10,000 মানুষের গণহত্যাকে স্রেফ একটা আভ্যন্তরীণ বিশৃঙ্খলা বলে লঘু করার চেষ্টা করে। পুরো দলিলে তারা একবারের জন্য গণহত্যা বা ম্যাসাকার শব্দটি ব্যবহার করেনি, বরং একে অত্যন্ত চতুরতার সাথে নাম দিয়েছিল তিয়ানআনমেন স্কোয়ার ডেভেলপমেন্ট বা তিয়ানআনমেন স্কোয়ারের ঘটনা প্রবাহ। সিপিআইএম তাদের বিবৃতিতে স্পষ্টভাবে বলেছিল 1989 সালে পিপলস রিপাবলিক অফ চায়নায় সমাজতন্ত্রকে আভ্যন্তরীণভাবে ধ্বংস করার জন্য সাম্রাজ্যবাদী শক্তির যে প্রচেষ্টা চলেছিল, মানে আমেরিকার, সেটা কমিউনিস্ট পার্টি এবং পিএলএ তা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে।
অর্থাৎ যারা নিজেদের দেশের অধিকারের জন্য লড়াই করছিল সেই দেশেরই হাজার হাজার তরুণ ছাত্রকে ভারতীয় কমিউনিস্টরা সাম্রাজ্যবাদের দালাল এবং ঝামেলা সৃষ্টিকারী বা ট্রাবল মেকার বলে আখ্যা দিল। দলের পলিট ব্যুরো তো বটেই, ভারতের তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলো এই ভণ্ডামিতে লিপ্ত ছিল। নয়াদিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির কমিউনিস্ট ছাত্র সংগঠনগুলো সেই সময়ে ক্যাম্পাসে পোস্টার পর্যন্ত ছাঁটিয়েছিল। তিয়েনানমেন স্কোয়াডে নিহত এবং আন্দোলনকারী চীনা ছাত্রদের তারা সিআইএর দালাল বলেছিল, তারা তাদেরকে কিশোর অপরাধী বলেছিল এবং বুর্জোয়া প্রতিক্রিয়াশীল বলেও গালি দিয়েছিল। চীনের স্বৈরাচারী মিলিটারির গুলি চালানোকে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কমরেডরা প্রগতিশীল পদক্ষেপ বলে উৎসব পালন করেছিল। আর যারা একটু নরমপন্থী ছিলেন তারা এই পুরো ঘটনাকে কমিউনিজম বিদ্বেষী পশ্চিমা মিডিয়া বা ক্যাপিটালিস্টদের ছড়ানো প্রোপাগান্ডা এবং মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল। ভারতের অন্যতম শীর্ষ কমিউনিস্ট নেতা কমরেড সীতারাম ইয়েচুরি তো আরও এক ধাপ এগিয়ে একটা অত্যন্ত বিতর্কিত এবং কুখ্যাত দাবি করেছিলেন। তিনি প্রকাশ্য বিবৃতিতে দাবি করেছিলেন যে তিয়েনানমেন স্কোয়াডে নাকি এক ফোঁটা রক্তও ঝরেনি। ভাবুন একবার, আন্তর্জাতিক স্তরে প্রমাণিত এবং হাজার হাজার আলোকচিত্রে বন্দী একটি নির্মম সত্যকে আদর্শের অন্ধত্বের কারণে ভারতের একজন প্রথম সারির কমিউনিস্ট নেতা কিভাবে অস্বীকার করতে পারেন? এর থেকেই প্রমাণিত হয় যে কমিউনিস্ট আদর্শে মানুষের জীবনের চেয়ে, মানবাধিকারের চেয়ে দলের এবং মতাদর্শের আনুগত্য অনেক বড়। তিয়েনানমেন স্কোয়ারের গণহত্যার পর থেকে আজ 2026 সাল পর্যন্ত চীনের মাটিতে ভিন্ন মতের কোনো স্থান নেই। সিসিপি নিশ্চিত করেছে যাতে চীনের তরুণ প্রজন্ম এই ইতিহাসের কথা ভুলেও জানতে না পারে। চীনের স্কুল কলেজের পাঠ্যক্রম থেকে এই অধ্যায় সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে। চীনের ইন্টারনেট ব্যবস্থা বা গ্রেট ফায়ার ওয়াল এতটাই কঠোর যে অনলাইন বা অফলাইনে তিয়েনানমেন শব্দটির পরোক্ষ উল্লেখও এখানে নিষিদ্ধ। চীন সরকার এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহার করে সমাজ মাধ্যমের উপর নজরদারি চালায়। যদি কেউ পরোক্ষভাবেও 4 জুনের ইঙ্গিত দেয় তাকে সঙ্গে সঙ্গে গায়েব বা গ্রেফতার করা হয়। 2021 সালের একটা উদাহরণ দেওয়া যাক। চীনের একটা ইনস্টাগ্রামের মতো স্টার্টআপ কোম্পানি সিয়াওহুংসু 4 জুনের বার্ষিকীতে স্রেফ লিখেছিল, জোরে বলো আজ কত তারিখ। এই অপরাধে তাদের পোস্ট ডিলিট করা হয় এবং কোম্পানির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার তদন্ত শুরু হয়। প্রতি বছর চীন সরকার তাদের ঘাতক সৈন্যদের জন্য সম্মান প্রদর্শন করে, কিন্তু যে মায়েরা তাদের সন্তানদের হারিয়েছিলেন, যাদের তিয়েনানমেন মাদার্স বলা হয়, তাদের উপর চরম নির্যাতন চালানো হয়। সাম্প্রতিক 2026 সালের 4 জুনেও বেজিংয়ের ওয়ানান কবরস্থানে, যেখানে তাদের সন্তানরা সমাহিত আছেন, সেখানে মায়েদের যাওয়ার উপর একটা হৃদয়হীন নিষেধাজ্ঞা জারি করেছে শি জিনপিংয়ের কমিউনিস্ট সরকার, যার নিন্দা এখনও সারা বিশ্ব করছে। অথচ আমাদের দেশের কমরেডরা চীনের এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে, উইঘুর মুসলিমদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে বা হংকংয়ের গণতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে আজ 2026 সালেও সম্পূর্ণ নীরব। তাদের সমস্ত কান্না, তাদের সমস্ত প্রতিবাদ শুধুমাত্র সেই সব দেশের জন্যই সংরক্ষিত যেখানে সমাজতন্ত্র নেই। বন্ধুরা, তিয়েনানমেন স্কোয়াডের ইতিহাস আমাদের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, কমিউনিস্ট একনায়কতন্ত্র নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কতটা নিষ্ঠুর এবং হৃদয়হীন হতে পারে, যে তারা নিজেদের দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে হত্যা করতেও দ্বিধা করে না। আর দ্বিতীয়ত, ভারতের কমিউনিস্টদের মানবাধিকারের বুলি ঠিক কতটা সিলেক্টিভ এবং ভণ্ডামিতে ভরা এবং সুবিধাবাদী। যখন অপরাধ অন্য কেউ করে তখন তারা রাস্তায় নামেন, কিন্তু যখন অপরাধ তাদের নিজেদের মতাদর্শের কোনো দেশ করে তখন তারা খুনিদের পিঠ চাপড়ান এবং নিহতদের দেশদ্রোহী বলে আখ্যা দেন। ইতিহাস কিন্তু এই ভণ্ডামিকে কখনোই ক্ষমা করবে না। ভারতের কমিউনিস্টদের এই দ্বিমুখী নীতি এবং তিয়েনানমেন স্কোয়ারের এই সত্য ঘটনা নিয়ে আপনার কি মতামত আমাদের নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তবে এটি আপনার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। এই ধরনের আরও ঐতিহাসিক এবং রাজনৈতিক বিশ্লেষণের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।